বউ নিয়ে আমি বাসায় উঠি, আমার বাবা মা আমাকে ত্যায্যপুত্র করে দিবে, বাবার সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করে লাথি দিয়ে ঘর থেকে বের করে দিবে। বের করে দিলে কি হইছে? আমরা রাস্তা রাস্তা থাকবো, দরকার হলে ভিক্ষা করব। এই ফকিন্নি, তোর ভিক্ষা করার অভ্যাস থাকতে পারে, আমার ভিক্ষা করার অভ্যাস নাই, আমি ভিক্ষা করব না। এখন ভালোই ভালোই বলতেছি, তুই তোর বাসায় যাবি নাকি যাবি না? আমিও ভালোই ভালোই বলতেছি, বউয়ের মনে কষ্ট দিবা না। এখন আমাকে তোমাদের বাসায় নিয়ে যাও। কেন তুমি আজকে আমাদের বাসর হবে? আরে বাসর হবে না, দাফন হবে। আমার বাবা যদি এটা জানতে পারে আমাকে ডাইরেক্ট গুলি করে মারা ফেলবে। দেখো, তুমি তোমাদের বাসায় চলে যাও, আমি আমাদের বাসায় গিয়ে আমার আব্বা আম্মাকে বুঝায় কয়েকদিন পরে তোমাকে একদম ধুমধাম করে অনুষ্ঠান করে আমাদের বাসায় তুলে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তুমি কষ্ট করে একা বুঝাবা কেন? আমাকে নিয়ে যাও, দুজন মিলে আজকে বুঝাই। এখন কিন্তু মেজাজ খারাপ হয়ে যেতেছে, একটা উষ্টা মাইরা কিন্তু ফালা দিয়ে যাবো আমি। আরে তুমি উষ্টা কেন? লাথি মারলেও আমার কোনো সমস্যা নাই। তুমি আমার স্বামী, তুমি আমাকে উষ্টা কেন? লাথি পর্যন্ত চাইলে মারতে পারো, কিন্তু আমি তোমাকে ছাড়া কোথাও যাইতে পারবো না। তুমি যেখানে আমি সেখানে। জান, তুমি আমাকে মাফ করে দিও। আমি তো বুঝতেই পারি নাই তুমি আমাকে এত ভালোবাসো। আমি তোমাকে বিয়ে করছি, তুমি আমার বউ, তুমি থাকবো আমাদের বাড়িতে, তুমি কেন বাপের বাড়িতে যাবা? তুমি যে শ্বশুর বাড়িতে থাকবা। আচ্ছা, তোমার পিছনে এই বেটা কে এমনি তাকায় আছে? মাসুম, এই মাসুম, এই এই মাসুমের বাচ্চা। কি ব্যাপার মামুনি, তুমি এখানে বসে কাঁদছো কেন? আঙ্কেল, আমার সর্বনাশ হয়ে গেছে। এক অসভ্য আমার জীবনটা নষ্ট করে আমাকে রেখে পালিয়ে গেছে। আঙ্কেল, কি হয়েছে তুমি খুলে বলো তো আমাকে। আমি একটা ছেলেকে ভালোবাসি, আমার বাসায় বিয়ের কথাবার্তা চলছিল, তাই তার কাছে আমি পালিয়েও চলে এসেছি। আমাদের বিয়েও হয়েছিল, কিন্তু বিয়ের পরপরই সে আমাকে তার বাসায় না তুলে ধাক্কা মেরে রাস্তায় ফেলে পালিয়ে গেছে। কত বড় অসভ্যের বাচ্চা, শয়তানের বাচ্চা না হলে এই কাজ করতে পারে? একটা মেয়েকে এইভাবে রাস্তায় ধাক্কা মেরে কেউ যেতে পারে? এদের বাপ মা কোনোদিন কিছু ভালো কিছু শিখায় নাই, এদেরকে জাস্ট গুলি করে মারা উচিত। আপনি একদম ঠিক কথা বলছেন আঙ্কেল। ওরে যদি আমি সামনে পাই, একদম গুলি করে মারবো। আঙ্কেল, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক দয়ালু। না না, দয়ালু না, আপনি দয়ার সাগর, পরোপকারী। না না, পরোপকারীও না, আপনি হচ্ছেন অসহায়দের আশ্রয়দাতা। আঙ্কেল, কিছুদিনের জন্য আপনার বাড়িতে আমাকে আশ্রয় দেবেন প্লিজ। মানে আমার বাসায় তোমাকে আশ্রয় দেব? হ্যাঁ, আপনি যদি আশ্রয় না দেন আমাকে বাড়িতে চলে যেতে হবে, আর বাড়িতে গেলে আমার বাবা মা আমাকে কেটে কেটে টুকরা টুকরা করে ফেলবে। আর আমি যদি রাস্তায় থাকি, আমি যেই পরিমাণে সুন্দরী, গুন্ডারা এসে আমাকে তুলে নিয়ে চলে যেতে পারে। অলরেডি 3-4 জন এসে উত্ত্যক্ত করে গেছে। আঙ্কেল, আঙ্কেল, কিছুদিনের জন্য আপনার বাসায় একটু আমাকে আশ্রয় দেন। আপনার বাসায় থেকে আমি আমার স্বামীকে খুঁজবো, ওকে খুঁজে বের করে ওরে খুন করে জেলে যাব। না না, ওকে খুন করতে হবে না। তুমি ওকে খুঁজে পেলে তুমি অবশ্যই আমার কাছে নিয়ে আসবে। বাকিটা আমি দেখব, কেমন করে একটা অসহায় মেয়েকে এইভাবে রেখে সে পালিয়ে যায়। কিন্তু তোমাকে তো এইভাবে একা রেখে যাওয়া যাবে না। যেভাবে গুন্ডারা তোমাকে উত্ত্যক্ত করছে। ঠিক আছে, ঠিক আছে, তুমি চলো আমার সাথে, আমাদের বাসায় চলো, তুমি সেখানেই থাকবে। কিন্তু আমার বাসায় আমি, আমার স্ত্রী, আমাদের একটি ছেলে একটি মেয়ে আছে। তোমার কোনো সমস্যা হবে না তো? না না আঙ্কেল, কোনো সমস্যা হবে না। আপনি আমাকে আশ্রয় দিচ্ছেন, এটাই তো বেশি। আমি আপনার বাসার একটা কোনায় পড়ে থাকবো। আঙ্কেল, আপনি মানুষ না, আপনি মহামানুষ। আপনি আমাকে যে বড় উপকারটা করলেন, আপনার উপকারের ঋণ আমি কিভাবে শোধ করবো আঙ্কেল? এক বাবার কাছ থেকে পালিয়ে এসে আমি আরেকটা বাবাকে পেয়েছি। আপনি আমার আরেকটা বাবা আঙ্কেল। পাগল মেয়েটা কি বলে না বলে। চলো চলো, বাসায় চলো। তোমার সাথে এটা কে? সে একটা অসহায় মেয়ে,
সেটা তো বুঝলাম, এর পরিচয় কি, নাম কি, কোত্থেকে আসছে, আর আমাদের বাসায় আনছো কেন? তার নাম হচ্ছে মিতু। সে রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল। এক জালিমের বাচ্চা জালিম, জানোয়ারের বাচ্চা জানোয়ার, জঙ্গলির বাচ্চা জঙ্গলি তাকে বিয়ে করে রাস্তায় ফেলে চলে গেছে। আহারে, মেয়েটার তো আসলে অনেক কষ্ট। এগুলো হচ্ছে সব পরিবারের শিক্ষা, বুঝলা? পরিবারের বাবা মা ঠিক মতো শিক্ষা দেয় নাই, এই জন্যই এই মেয়েটার সর্বনাশ করে পালা গেছে। আমার ছেলে যদি এরকম কিছু করতো, একেবারে দাঁত দিয়ে কোপ দিয়ে না ঘাট থেকে কল্লা ফেলে দিতাম। থ্যাংক ইউ আন্টি। আমাকে যে বিয়ে করে পালায় গেছে তার মুখোশ আমি একদিন আপনার সামনে খুলবো, তখন আপনি অবশ্যই দা দিয়ে একদম কোপ দিয়ে তার কল্লাটা ফলায় দিবেন। তুমি খালি নামটা বলো, আমি নিজে ওই ছেলেকে খুঁজে বার করতে। আরে রাখো তোমার নাম। আব্বা, তুমি এই মেয়েকে চিনো না জানো না, বাসায় নিয়ে আসছো কেন? বাসায় নিয়ে আসছি, আমাদের বাসায় থাকবে সেই জন্যে। তোমার কি মাথা খারাপ হয়েছে? চেনা নাই জানা নাই হুট করে একটা মেয়েকে নিয়ে আসছো বাসায়, বলো যে বাসায় থাকবে। বের করো এটাকে। ভাই কি বলতেছিস তুই? আপুটাকে বের করে দিলে সে এখন কোথায় যাবে? সে কোথায় যাবে সেটা কি আমরা জানি? সেটা তার ব্যাপার। আব্বা, তুমি এইসব মেয়েদেরকে ভালো করে চিনো না। যা বলতেছে সব সাজানো নাটক, সব মিথ্যা কথা। এইসব মেয়েরা নাটক করে মানুষের ফ্যামিলিতে ঢুকে তারপরে একদম চুরি করে টাকা পয়সা সোনা দানা সব নিয়ে যায়। তেমনি আমাদের ফ্যামিলি থেকে টাকা পয়সা সোনা দানা সব চুরি করে নিয়ে যাবে এই মেয়ে। আমাদের বাসায় ক্যাশ টাকা নাই, গয়নাগাটি সব লকারে, আর যা আছে সেটা চুরি করলে কোনো সমস্যা নেই, আমরা আবার কিনে ফেলবো। মানে মেয়েটাকে দেখে আমার একদমই চোর মনে হচ্ছে না, মনে হচ্ছে সে খুব অসহায়। আরে অসহায় তো মনে হবেই, অসহায় হওয়ার ট্রেনিং দিয়েই তারপরে এদেরকে মার্কেটে ছাড়া হয়। এরা অভিনয় করতেছে, তোমরা বুঝতেছো না? আব্বা, এখনো সময় আছে, আমি বলতেছি এই মেয়ে অ্যাক্টিং করতেছে, অনেক বড় বিপদে পড়বা কিন্তু। এর বের করো বাসা থেকে। আরে বিপদে পড়লে পড়বো, তাকে বাইর করে দিয়ে কি তাকে বিপদে ফেলবো আমি? ভাই তুই যা তো, তোর ঘরে ওকে দিয়ে যা। তার স্বামীকে যতদিন পর্যন্ত সে খুঁজে না পায় ততদিন আমাদের বাড়িতে তোর রুমেই থাকবে। ঠিক আছে বাবা, চলো। তাই কিসে চলো আপনি? হ্যাঁ বাবা, এই মেয়েকে যদি বাসায় রাখো তাহলে কিন্তু আমার সমস্যা আছে। তোর কি সমস্যা হবে? আরে আমি একজন অবিবাহিত ছেলে, আর মেয়েটি একটি অবিবাহিত সুন্দরী মেয়ে, বুঝো না কি সমস্যা হতে পারে? পরে কিন্তু মান সম্মান কিচ্ছু থাকবে না। কোনো সমস্যা নেই ভাইয়া, আমি তোমাকে সব সময় চোখে চোখে রাখবো। যদি উল্টাপাল্টা কিছু দেখি তাহলে ঠিক আব্বু আম্মুকে ডেকে নিয়ে আসবো। আর আমি এসে ঝাড়ু দিয়ে তোকে মারবো। মানে তুমি বাইরের একটা মেয়ের জন্য আমাকে ঝাড়ু দিয়ে পিটাবা? এই এই তো লজ্জা করে না? আরেকজন বাসায় থাক, যা যা, বেরো বেরো বেরো। আচ্ছা, হাতটা একদম কেটে রেখে দিব, মিতু এখানে থাকবে। অসম্ভব, এই অজানা অচেনা মেয়ে আমার বাসায় থাকতে পারবে না। হয় সে থাকবে নাহলে আমি থাকবো। ও থাকবে, তুই যা। চলো আমি তোমাকে রুম দেখাবো, আসো মা আমার সাথে আসো। কি ব্যাপার, এত রাতে তুমি আমার রুমে আসছো কেন? বাসর রাত করতে আসছি, চলো বাসর রাতের কার্যক্রম শুরু করি। ফাইজলামি পাইছো? আমার আব্বা আম্মা যদি জানে এত রাতে তুমি আমার ঘরে আসছো, আমাকে জানে মেরে ফেলবে। যাও এখান থেকে। আরে সেজন্যই তো তোমার আমার বিয়ের ব্যাপারটা তোমার বাবা মাকে বলি নাই। তোমার বাবাকে একটুখানি ইমোশনাল ব্ল্যাকমেল করেই আমি তোমাদের বাসায় ঢুকে গেছি। এখন তুমি যদি আমার সাথে বাসর রাত না করো তাহলে আমি তাদেরকে সত্যি কথাটা বলে দিব। আমি বলে দিব আমাকে রেখে পালিয়ে যাও আমার সেই স্বামী আর কেউ না তুমি। না না না, আমি তোমাকে বিয়ে করছি তাতে কি হয়েছে? আমি বাসর করবো না, পরে বাচ্চা হয়ে যাবে, তুমি পার্মানেন্টলি আমাদের বাসায় থাকবা, তাই না? সেই সুযোগ আমি তোরে দিব না শয়তান। ঠিক আছে, তুমি যেহেতু বাসর করবে না তাহলে আমি তাদেরকে সবকিছু জানাই দিই। আঙ্কেল, আন্টি, দেখো জান, আমার লক্ষ্মী সোনা, তুমি বোঝার চেষ্টা করো। আমার বোনের বিয়ে হওয়ার আগ পর্যন্ত বাবা আমার বিয়ে মেনে নেবে না। আমার বোনের বিয়েটা হয়ে গেলে বাবা মাকে আমি সুন্দর করে আমাদের বিয়ের কথাটা বলবো, তারা বুঝবে। তারা কি নাও, তুমি 5,000 টাকা নাও, নিয়ে কোনো গার্লস হোস্টেলে গিয়ে উঠো, যাও সেখানে গিয়ে থাকো, সময় সুযোগ বুঝে আমি তোমাকে নিয়ে আসবো। যাও, এখন আব্বা আম্মা ঘুমায় আসছে, এই সুযোগে তুমি বাসা থেকে পালাই যাও, যাও যাও। তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি আমার এত সুন্দর জামাই আর এত বড় লোক জামাই বাড়ি রেখে পালায় যাবো কি মরতে? আমি এখানেই থাকবো। আর যতদিন পর্যন্ত তুমি তোমার বাবা মাকে আমাদের বিয়ের কথাটা না বলবা ততদিন পর্যন্ত আমি তোমার সাথে পলায় পলায় প্রেম করব। পালিয়ে পালিয়ে প্রেম করার কিন্তু মজাই আলাদা, বোকাটা বুঝে না। বুঝি, আমি সবই বুঝি। এবার প্রেমের মজা আমি তোরে বুঝাইতেছি। তুই বাড়ি থেকে বেরোবে না তো, তোর বাপ বাড়ি থেকে বেরোবে। বেরো হারামজাদি, বেরো বেরো বেরো। না 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 না,
আন্টি আপনি যা দেখছেন তাই, ও আমার সাথে জোরাজুরি করতেছিল। কি তুই জোরাজোরি করতেছিলি? আর তুমি এত রাতে ওর ঘরে আসছো কেন? আমি আসি নাই তো আন্টি, সে আমাকে জোর করে নিয়ে আসছে। আমি বাঁচাও বাঁচাও করে চিৎকার করতে নিছি, সে আমার মুখ চেপে ধরে তারপরে নিয়ে আসছে। মাসুম, তুই ওকে জোর করে কেন তোর ঘরে আনছিস? মানে সে তো আমাদের বাসায় নতুন আসছে, তো সে তো অনেক কিছু চিনে না জানে না, তাই জিজ্ঞেস করতে ডাকিছি যে আপনার কিছু লাগবে কিনা, তারপর থাকতে কোনো সমস্যা হচ্ছে কিনা, কোনো কিছু লাগলে আমাকে বলবেন, এইটা বলার জন্য ডাকছি। আন্টি উনি মিথ্যা কথা বলতেছে, উনি আমাকে জোর করে এই রুমে নিয়ে আসছে আমার সর্বনাশ করার জন্য। কি? এই খবরদার, ফালতু কথা বলবি না। আমি তোর সর্বনাশ করার জন্য এই রুমে ডেকে নিয়ে আসছি মানে? এই মেয়ে মা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা বলতেছে সব মিথ্যা কথা বলতেছে। আমি তোমারে সত্যি কথা বলতেছি, আমি তাকে রুম থেকে ডেকে নিয়ে আসি নাই, সে আমার রুমে আসছে, এসে আমাকে ঘুম থেকে উঠাইছে, আরো অনেক আজেবাজে কথা বলতেছে। আমি তোমার ছেলে, আমার বলতে লজ্জা লাগতেছে। কত বড় মিথ্যা কথা আন্টি দেখেন। আমি কি তাকে চিনি যে আমি তার রুমে আসবো? আর আমি রাজি হই না দেখে সে আমাকে টাকা দিছে। এই দেখেন 5000 টাকা দিছে, বলছে আজকের রাতটা ভুলে যাও। এরপর আমি রাজি হই না দেখে সে আমাকে জোরাজুরি করতেছিল। আর বাকিটা তো আপনি এসে দেখলেন। আপনি আজকে না আসলে আমার সর্বনাশ হয়ে যেত। কত বড় মিথ্যা কথা বলে, মৃত্যুকের বাচ্চা মৃত্যু। তোর উপর আল্লাহর গজব পড়বে, ঠাড়া পড়বে। গজব তোর উপর পড়বে, ঠাডা তোর উপর পড়বে। সুন্দরী মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না, না? তার মেরে ফেলেন, শেষ করে দেন আজকে। ঠিকই আছে, ঠিকই আছে। এই, কই যাবেন? আমি ধরছি। এই তো সুযোগ। আমার মার বোন রান্না করতেছে, তাদেরকে সরায়ে মৃতকে দিয়ে রান্না করাইতে হবে। ওকে এই বাড়ির কাজের বুয়া বানাই দিতে হবে, এত কাজ করাইতে হবে যাতে কাজ করতে করতে সে রাগে দুঃখে কষ্টে বাড়ি ছেড়ে পালাই চলে যায়। হাই হাই মা, তোমরা সব কি করতেছো? বাড়িতে কাজের মেয়ে থাকলে তোমরা কেন রান্না করতেছো? কাজের মেয়ে কোথায় পেলি? সবসময় তো আমি আর মাহি রান্না করি। আরে মা, যেই মেয়েটাকে তোমরা আশ্রয় দিছো সেই মেয়েটাই তো কাজের মেয়ে। ভাইয়া, মাহি আপু আমাদের গেস্ট হয়, সে আমাদের বাসায় কাজের মেয়ে না। অবশ্যই সে কাজের মেয়ে। আমরা তাকে চিনি না জানি না, কোত্থেকে উইরা এসে জুইরা বসছে আমাদের বাসায়। আমার বাপের টাকা সে বসে বসে খাবে, সেটা আমি হইতে দিব না। এই বাসায় থাকতে হলে তাকে কাজ করে খাইতে হবে। মিতু, এই মিতু, কোথায় তুই? বেরিয়ে আয় শয়তান। ভাই আমাকে ডেকেছেন? এই খবরদার, তুই আমাকে ভাইয়া বলবি না। তুই এই বাসায় থাকতে আমার মার বোন কেন রান্না করতেছিস? এখন থেকে আমার মার বোন যাতে রান্না করে না ঢুকে, সব রান্না তুই করবি। আর যদি দেখি যে তুই রান্না করিস নাই, তাহলে একদম লাথি মেরে বাসা থেকে বের করে দিব। আমার মার বোন শুধু আরাম করবে। কি ব্যাপার, তোমরা হাসতেছো কেন? তুই যে ওকে রান্না করতে বলেছিস, আজকে সব রান্না ওই করেছে, বুঝলি? সকালে উঠে দেখি সব রান্নার আয়োজন শেষ। আমি আর মাহি হেল্প করতে গেছি, সেটাও করতে দেয়নি। আবার বলতেছিস মিতু রান্না করবে, আমরা হাসবো না? কি বলতেছো মা? সকাল থেকে সব মিতু রান্না করছে, তাহলে রান্নাঘরে ঢুকে ওকে আমি দেখলাম না কেন? আমি একটু মশলা আনতে গেছিলাম ভাইয়া। আপনার আমাকে নিজের থেকে রান্না করার কথা বলার দরকার নেই, আমি নিজেই রান্না করব। আপনি এখন আসতে পারেন। কিসের আসবো মা? তুমি ওকে রান্না করে না, ও রান্না পারে কি পারে না আল্লাহ জানে। পরে দেখা গেল খাবারের মধ্যে হলুদ মরিচ বেশি দিয়ে ফেলছে, আবার এমনিতেই পেট খারাপ, পরে আর বেশি পেট খারাপ হয়ে যাবে। এই, তোর রান্না করতে হবে না, তুই রান্নাঘর থেকে বের হ, যা বেরিয়ে যা। আমি রান্নার উপর কোর্স করেছি, আর বাসার সবসময় রান্না তো আমিই করতাম, তো রান্নার ব্যাপারটা আমি খুব ভালো মতো জানি। আন্টি, আপনি বলবেন নাকি আমি বলবো? মাসুম, মিতু খুব ভালো রান্না করতে জানে। আজকে সব নতুন রেসিপি দিয়ে রান্না করেছে। তুইও রান্না খেলে পাগল হয়ে যাবে। আমি সুস্থ আছি, ভালো আছি, ওর রান্না খেয়ে আমি পাগল হইতে চাই না। এই, তুই রান্নাঘর থেকে বেরো, যা বেরিয়ে যা। আন্টি, ওনাকে রান্নাঘর থেকে বের করবেন নাকি আমি ঘাট ধাক্কা দিয়ে ওকে বের করবো? মানে মিতু আপু, তুমি শান্তিতে রান্না করো তো। আমি আর মা ভাইয়াকে বের করছি। মা ধরো তো তোমার ছেলেকে। মা দেখো, দেখো কাজ করছে। ও মাই গড, খাবারের যে সুন্দর ঘ্রাণ, খাবার তো অনেক মজার হয়েছে মনে হইতেছে। এই খাবার যদি আব্বা আমার ভালো লেগে যায়, তাহলে তো মিতু এই বাসায় পার্মানেন্ট হয়ে যাবে। আর পার্মানেন্ট হয়ে গেলে আমার সাথে সংসার করবে। না না না, আমি সংসার করতে চাই না, সংসার আমার ভালো লাগে না। যেইভাবেই হোক এই খাবার নষ্ট করতে হবে, যাতে আব্বা আম্মা
ঘর ধাক্কা দিয়ে আমি তোকে বাসা থেকে বাইর করে দেয়। মরিচ দেখ কিভাবে দিতেছি। আজকে কিন্তু সব রান্না করেছে মিতু, জানো আমি আর মাহি কোনো হেল্পই করিনি। মেয়েটা যে কি ভালো রাঁধতে জানে, দেখো দেখি মনে হচ্ছে না অনেক মজা হবে। হ্যাঁ, আমার তো ঘ্রাণ শুকেই মনে হচ্ছে যে আজকে অনেক বেশি খাবো। আমাকে বেশি করে দাও, আমি কিন্তু বেশি খাবো আজকে। এরকম করছো কেন? আরে যে পরিমাণ জাল দিছে আর লবণ দিছে, কটা হয়ে গেছে জাল। আমি অসম্ভব, হতেই পারে না। আমি খেয়ে দেখি, এই খেয়ে দেখ তো। ও বাবা, আমি আগেই বলছিলাম এইসব মেয়েরা যা করে সব লোক দেখানো। সে বলছে তোমাদের যে সে রান্না করতে পারে, যাতে তোমরা খুশি হয়ে তাকে 2 দিনের জায়গায় 4 দিন আশ্রয় দাও। আসলে সে ঘোড়ার ডিমটা পারে, রান্না বানানো দূরের কথা। এই তুমি রান্না জানো না, তুমি রান্না করতে গেছো কেন? আমার এমনিতেই পেটে ঝামেলা চলতেছে, এখন এই ঝাল খেয়ে তো আমার 12টা বেজে যাবে। কি? আমার আব্বা অসুস্থ হয়ে গেছে এই খাবার খেয়ে? এই ডাইনি শয়তানি, তোর খাবার খেয়ে আমার আব্বা অসুস্থ হয়ে গেছে, তোকে এখন ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিব। তারা অবশ্যই বাসা থেকে বের করে দিবেন। আমি যদি কোনো ভুল করে থাকি, আমি অপরাধ করে থাকলে আমাকে বাসা থেকে বের করে দিবেন, আমি মাথা পেতে নিব আমার শাস্তি। কিন্তু তার আগে আঙ্কেল, আমি একটা জিনিস আপনাদের দেখাতে চাই। আঙ্কেল, আন্টি, আমি এখন আপনাদেরকে একটা ভিডিও দেখাবো। এই ভিডিও দেখার পরে আপনি যে শাস্তি দিবেন আমি সেটাই মাথা পেতে নেব। এই দেখেন। কি ভিডিও দেখছিস? এটা আমার ভিডিও। হ্যাঁ ভাইয়া, এটা আপনারই ভিডিও। আপনি যখন আমার অবর্তমানে এই খাবারগুলোর মধ্যে লবণ মরিচ মিশাচ্ছিলেন, এটা সেটার ভিডিও। আমি জানতাম আপনি এরকম কিছু একটা করতে পারেন, এর জন্য আমি মোবাইল অন করে ভিডিও অন করে রেখে দিচ্ছি। আঙ্কেল, আপনি তো দেখলেন আপনার অসুস্থ শরীরটাকে আরো অসুস্থ করার জন্য কে দায়ী। এখন আপনি দেখেন আপনি কি শাস্তি দিবেন। তুই এত অসভ্য মাসুম, মেয়েটা এত কষ্ট করে এতগুলা রান্না করলো, আর সেখানে তুই লবণ আর মরিচ দিয়ে নষ্ট করলি। মা, আমি তো পেট খারাপ করার জন্য লবণ মরিচ দিই না। আমি ভাবছি কি খাবারে লবণ আর মরিচ একটু কম হয়েছে, তাই একটু বাড়াই দিছিলাম। আই, একে কি শাস্তি দেওয়া যায় বলো তো? এর শাস্তি একটাই, এই যে খাবারের মধ্যে লবণ আর মরিচ মিশাইছে সেই খাবার ওর খাইতে হবে। এই দাও ওরে, বেশি করে দাও। খা, খা, খা তুই, খা, এই খা, খবরদার না খাইলে তোরে আমি ইসকা খাইছি। ওরে জালে মরে গেলাম। বাতাস দে। ওমা গো, ওমা গো, ওমা, ওমা। ওমা গো বন্ধুরে, আমার জীবন শেষ। আমি তো মিতুর সাথে সিরিয়াসলি প্রেম করি নাই বন্ধু, টাইম পাস করার জন্য শুধু প্রেম করছি। মিতু যে আমারে বাড়ে ফেলে এইভাবে বিয়ে করবো আমি তো বুঝতে পারি নাই। বিয়ে করছে সে আমার বাড়িতে আইসা আমার বাপেরে ব্ল্যাকমেল করে আমার বাড়িতে উঠছে। ওরে বাই করার যত চেষ্টা আছে সব চেষ্টা করছি, আমি ফেল মারছি দোস্ত। ও যে এত চালাকের চালাক আমি জীবনে বুঝতে পারি নাই। বুঝতে পারলে ওর আশেপাশে আমি কোনোদিন যাইতাম না। এখন আমি কি করব বল? কি আর করবি, বিয়ে করছিস সংসার কর। ধর বেটা, সংসার করলে ওর আমি রাস্তায় ফেলায় আসতাম। আমার দিয়ে সংসার হবে না, বিবাহিত জীবন আমার জন্য না। আমি সারা জীবন সুন্দর সুন্দর মেয়েদের সাথে ঘুরবো ফিরবো, প্রেম করব, টাঙ্কি মারবো, এটাই ছিল আমার উদ্দেশ্য। একটা মেয়ের সাথে একই ছাদের নিচে সারা জীবন থাকা আমার পক্ষে সম্ভব না বন্ধু। একটা আইডিয়া দে, যেটা করলে মিতু বাসা থেকে চলে যাবে, সে আমার সাথে সংসার করতে চাইবে না। একটা আইডিয়া পাইছি। কি আইডিয়া পাইছস? তোরে নেশা করতে হইব। হ্যাঁ, আমি কি প্রেমে ছায়া খাইছি নাকি যে আমি নেশা করবো? আরে বেটা, পুরো কথাটা তো শুনবি। এখনকার মেয়েরা কোনো নেশাখোর পোলারাই পছন্দ করে না। এখনকার জামানায় সবচেয়ে বেশি ডিভোর্স হয় কেন জানোস? কেন? কারণ তার স্বামীরা নেশা করে, নেশাখোর। তুই আজকে মদ খাইয়া বাড়িতে যাবি,
যা ভরপুর ভাঙচুর করবি। তুই মিতুরে বুঝাইবি যে তুই সেই লেভেলের মাতাল, সেই লেভেলের নেশাখোর। তারপর দেখবি নিতু তোর কপালে লাথি মাইরা তোর সংসার সাইডা পালাইবো। ভালো একটা বুদ্ধি, কিন্তু দোস্ত আমি নেশা করবো কিভাবে? মদের গন্ধই তো আমি সহ্য করতে পারি না। মদের গন্ধ নাকি আসলে আমার বমি আসে, তখন দেখা গেল আমি অসুস্থ হয়ে যাব, আমার হসপিটাল নিতে হইব, আমি মরে গেছি। মদ খাবি কে? মদ খাওয়ার অভিনয় করবি। নায়ক বাপ্পারা সিনেমার মধ্যে মদ খাওয়ার পরে যেরকম অভিনয় করে ওরকম অভিনয় করবি, বাড়ি থেকে ভাঙচুর করবি। তোর বউ দেখবি তোর কপালে উষ্টা মেরা তোর সংসার মশার ফালায় ভাঙেছে। ঠিক আছে বন্ধু, আজকে আমি বাসায় গিয়ে মদ খাওয়ার অভিনয় করব, মাতালের অভিনয় করব, তাহলে মৃত্যু আমার সংসার থেকে পালায় চলে যাবে। কে কোথায় আসছিস? ভূমিকম্প! কিসের ভূমিকম্প? আমি ভূমিকম্প। টেবিল ভাঙতেছিস কেন? কি করছিস? কি করতেছিস এগুলা? আমার বাড়ি আমার ঘর, এই বেড়া কয় সর সর। আমার বাড়ি আমার ঘর, আমি যা খুশি তাই ভাঙলাম। এই বাড়ি আমার। তুই ভুলে গেছস আমি তোর বাপ? ওরে বাপ রে বাপ, আপনি মরে গেলে আমি তো বাপ, মানে আপনি মরে গেলে আমি এই বাড়ির মালিক হব। অসভ্য কোথাকার! বাবার মরার কথা মুখে আনতে তোর একটু আটকালো না? আর তুই এরকম করছিস কেন? হ্যাঁ, তুই কি মদ খাস? কে আপনি? কে? ও মা, সালাম। আমি মদ খাই, আমার বোতল থেকে বুঝো না আমি মদ খাই দিচ্ছি, আমি মাতাল। ঠিক মাতাল? তুই মদ খাইছিস? আমার ছেলে হয়ে তুই মদ খাইছিস? ছি 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 ভাইয়া, তুই মদ খাওয়া শুরু করছিস। আর তোর তো আমি জীবনে একটা সিগারেটও টানতে দেখলাম না। মদ খাওয়া কবে থেকে শুরু করছিস? আমি অনেক আগে থেকেই মদ খাই, আমি সব সময় মাতাল থাকি, কিন্তু কম খাই তো, তাই তোরা বুঝতে পারিসনি। আজকে একটু বেশি খেয়ে বলছি, তাই আমি বেশি মাতাল হয়ে গেছি। আর আমি শুধু মদ খাই না, আমি আরো অনেক ধরনের নেশা করি। তোমার ছেলে একটা নেশাখোর মা। এই, আমি জীবনে কোনোদিন একটা সিগারেট হাত দিয়ে দেখি নাই, আর তুই আমার ছেলে হয়ে মদ খাস, নেশা করস। তোরে তোরে আমি ত্যায্য করে দিব। এই সহায় সম্পত্তি যা কিছু আছে একটা কাদা করে তুই পাবি না। আমি সকালবেলায় এতিমখানায় পুরা সম্পত্তি লিখে দিব, কারণ আমি জানি তোরে সম্পত্তি দিয়ে গেলে এই সম্পত্তি বেচে তুই মদ খাবি, নেশা করবি, জুয়া খেলবি। আমি তোরে ত্যায্য করলাম, বাইরে আমার বাড়ি থেকে। আব্বা, অভিনয়টা কেমন ছিল? মানে কিসের অভিনয়? মানে আমার এক বন্ধু, সে নাটক বানাবে, তো আমাকে একটা ক্যারেক্টার দিচ্ছে, সেটা হচ্ছে মাতালের ক্যারেক্টার। এই জন্য আমি মাতালের অভিনয় করে প্র্যাকটিস করতেছি। কেমন ছিল মা, বলো না কেন? খুবই ভালো ছিল। যদি অভিনয় না করতি না, তোর বাবা তো ত্যায্য করেছে, আর আমি তোকে খুন করতাম। পানি? মদ না তো, না মদ খাই নাই। তবে তুই যদি আজকে মদ খাইয়া মাতলামি করতি, আমি সত্যি সত্যি তোরে ত্যায্য করতাম এবং এই সম্পত্তি থেকে তোকে বঞ্চিত করতাম। সকালবেলা গিয়া এতিমখানায় সব সম্পত্তি আমি লিখে দিয়ে আসতাম। চলো। অন্যের জন্য খাত খুললে সেই খাতে যে নিজেরই পড়তে হয়, সেটা এবার বুঝতে পারছো? মানে আমি খুব ভালো করেই জানি তুমি আমাকে বাসা থেকে বের করার জন্য এরকম মাতাল মদখোরের অ্যাক্টিং করছো। তুমি কি ভাবছো তুমি এরকম মাতাল হয়ে ঘোরাফেরা করবা আর আমি ভয় পেয়ে তোমাকে ছেড়ে চলে যাব? না চান্দু, তুমি যদি নেশাখোর হও, আমিও নেশাখোর হইতাম, তারপর দুইজনে বসে একসাথে নেশা করতে করতে জীবনটা শেষ করে দিতাম, তাও আমি তোমাকে ছেড়ে যাইতাম না। সো এরপর থেকে এই রকম নাটক তুমি আর করবা না, বাবা মা কষ্ট পাবে।